আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের কয়েকটা ছবি দেখেন, খুবই পরিচিত একটা ছবি, 1971 সালে 7 মার্চের ছবি। এই ছবিটাও খুব পরিচিত, 1971 সালে 16 ডিসেম্বরের ছবি। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? পাক হানাদার বাহিনীর অধিনায়ক জেনারেল নিয়াজি মিত্র বাহিনীর অধিনায়ক জেনারেল অরোরার উপস্থিতিতে আত্মসমর্পণ দলিলে সই করেন জেনারেল নিয়াজি। সম্পূর্ণ নাম হচ্ছে আমির আবদুল্লাহ খান নিয়াজি। এই যে নিয়াজি, আর উনি হচ্ছে অরোরা। অরোরার পুরো নাম হচ্ছে জগজিৎ সিং অরোরা। তাহলে দুইটাই কত সালের ছবি? 1971 সালে। তাহলে আজকে আমরা পড়বো 71-এর দিন। এটি কে লিখেছেন? জাহানারা ইমাম। এবার আসো আমরা জাহানারা ইমাম সম্পর্কে একটু সংক্ষেপে জেনে। লেখক পরিচিতিটা তোমরা পড়ে নেবে বাসায় ভালো করে, আমি একটু সংক্ষেপে আলোচনা করি। ওনার জন্ম হচ্ছে 1923 সালে। ওনাকে বলা হয়, কি বলা হয়, শহীদ জননী। কেন বলা হয় শহীদ জননী? 1971 সালে ওনার বড় ছেলে শাফি ইমাম রুমি মুক্তিযুদ্ধে শহীদ হন। মুক্তিযুদ্ধে তো অনেকের ছেলেই শহীদ হন, উনি কেন শহীদ জননী? উনি নিজেও মুক্তিযুদ্ধে অনেক মুক্তিযোদ্ধাদের অনেক সাহায্য সহযোগিতা করেছেন, সে কারণে ওনাকে পরবর্তীতে নাম দেওয়া হয়েছে শহীদ জননী। আজকে যে আমরা পড়ছি 71-এর দিনগুলি, এটা ওনার একটা বিখ্যাত বই 71-এর দিনগুলি থেকে নেওয়া হয়েছে। এখানে তো বইয়ের সব নাই, বুঝতেই পারছো, এখানে অল্প কিছু অংশ নেওয়া হয়েছে। আসলে এটা ঠিক বইও না। 1971 সালের ওনার যে ডায়েরি তো বুঝো, দিনলিপি, সেটাকেই পরবর্তীতে বই আকারে ছাপানো হয়েছে। এবার ওনার কিছু গ্রন্থের নাম লিখি, কেমন? আচ্ছা, এটা হচ্ছে নামগুলো দেখো। গজকচ্ছ একটা তো প্রধান বই, এক বিখ্যাত বই হচ্ছে 71-এর দিনগুলি, এটার নাম লিখি। গজকচ্ছ, 7টি তারা তিমির। এই দুটো হচ্ছে শিশুতোষ, ছোটদের জন্য। আর 7টি তারা তিমির হচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠকে নিয়ে লেখা। 71-এর দিনগুলি তো আছে ক্যান্সারের সঙ্গে বসবাস, ক্যান্সারের সঙ্গে বসবাস। উনি কিন্তু ক্যান্সারে মারা গিয়েছিলেন। তারপর হচ্ছে প্রবাসের দিনগুলি, প্রবাসের দিনগুলি। উনি মারা যান 1994 সালে। উনি আজীবন 71-এর যারা ঘাতক দালা ছিল, যেমন কারা, রাজাকার, আল-বদর, আল-শামস, ওদের বিচারের জন্য আজীবন উনি কি করেছেন? সংগ্রাম করেছেন। লেখক পরিচিতি একটু করে নিলাম, আমি সংক্ষেপে আলোচনা করলাম। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন এবং বাংলায় এমএ পাস করেন।
বলেছি 71-এর দিনগুলি আসলে তখন উনি জানতেনও না এটা যে বই আকারে প্রকাশ করবেন। ঠিক আছে, এটা ছিল একটা ডায়েরি। আনা ফ্রাঙ্কের ডায়েরি নাম শুনেছ না? ওই টাইপের। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমেই যেটা আছে 13ই এপ্রিল মঙ্গলবার। প্রথমে 13 এপ্রিলের কি বলছে, 13 এপ্রিলের কি লিখেছেন উনি দেখি। 4 দিন ধরে বৃষ্টি, শনিবার রাতে কি মুষলধারে যে হলো, রোববার তো দিনভর একটানা। গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারাদিন আকাশ মেঘলা ছিল। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ি, কারণ সম্পূর্ণ অংশ পড়তে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, এখানে আমরা দেখছি যে ওনার ভাইপো এসে ওনাকে বলছেন যে ফুপু যান এপাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, আপনারা কোথাও যাবেন না। কিন্তু দেখা যাচ্ছে কি জানো, মানুষজন অকারণেই কী করছে, মানুষ অকারণেই কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, এটা আসলে কোনো কারণ নেই। মনে করো এটা হচ্ছে আগ্রাবাদের মানুষ যাচ্ছে পতেঙ্গা, এবার পতেঙ্গার মানুষ যাচ্ছে আগ্রাবাদ। ঠিক আছে, আবার এরকম আগ্রাবাদের মানুষ যাচ্ছে চকবাজারের মানুষ যাচ্ছে আগ্রাবাদ। হয়তো আগ্রাবাদে ভালোই ছিল, চকবাজারে যে হয়তো গুলি খেয়ে মরেছে। অকারণে একটা ছোটাছুটির দৃশ্য এই দিনের দিনলিপিতে আমরা দেখতে পাই। তারপরে করিম এসে যেটা বললো, করিম যে ওনার যে ভাইপোর কথা বললাম তার নাম করিম। ফুপু যান নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে, পেছনে হাত বাঁধা গুলিতে মরা লাশ। এরকম ছবি তোমরা দেখেছো, 71 সালের ছবি, তাই না? শিওর উঠে বললাম, রোজই শুনছি করিম, যেখানেই যাই এছাড়া আর কথা নেই। কয়েকদিন আগে শুনলাম ট্রাক ভর্তি করে তুলে নিয়ে যাচ্ছে হাত আর চোখ বেঁধে, কত লোকে দেখেছে। এখন শুনছি সদরঘাট সোয়ারিঘাটে নাকি দাঁড়ানো যায় না পচা লাশের দুর্গন্ধে, মাছ খাওয়াই বাদ দিয়েছে এজন্য। পরীক্ষায় একটা প্রশ্ন আসে, লেখিকা মাছ খাওয়া বাদ দিয়েছেন কেন? যেহেতু প্রায় শুনছেন কি নদীতে মরা লাশ, ঠিক আছে, মাছ তো ওই লাশগুলো খাবে, তো মাছ যখনই মাছ খাবে ওই চিন্তা আসবে না এরা মরা লাশ খাচ্ছে, সেই জন্য মাছ খাওয়াই বাদ দিয়েছে। আচ্ছা, তাহলে এই দিনের ঘটনা গেল। এরপরে লিখেছে 10ই মে। এর মধ্যে কিন্তু প্রায় প্রতিদিনের দিনলিপি ছিল, তোমাদের এখানে তো সম্পূর্ণটা দেওয়া সম্ভব না, এটা তো এক মোটা একটা বই, তাই না? এখানে 13 এপ্রিলের পরে এসছে 10ই মে। এর মধ্যে ওনার ছেলে যার কথা বলছিলাম শাফি ইমাম রুমি, উনি কিন্তু যুদ্ধে চলে গেছেন। ঠিক আছে, এটা এখানে নাই। যুদ্ধে কীভাবে অনুমতি নিয়েছিল 29 এপ্রিল, ঠিক আছে, কিন্তু যুদ্ধে গিয়েছে 2 মে। এখন কিভাবে অনুমতি নিয়েছিল এই কথাটা আমি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা একটা কবিতা পড়িয়েছিলাম, ওখানে বলেছিলাম, এখানে আর না বলি। তো বুঝতেই পারছো ওনার ছেলে যুদ্ধে চলে গেছে, ওনার তো মন তো খারাপ থাকবেই, তাই না? এখানে বলছে বেশ কিছুদিন বাগানের দিকে নজর দেননি। এখন বাগানে উনি ব্যস্ত থাকতে যাচ্ছেন, কারণ বাগান করা একটা নেশা। বাগানে ব্যস্ত থাকলে কি হবে, ওনার দুঃখ কষ্টটা অশান্তি এটা একটু ভুলে থাকতে পারবেন। তো এখানে গোলাপের বিভিন্ন নামের কথা আছে, এগুলো এত ইম্পর্টেন্ট না দেখে আমি বলছি না। তবে গোলাপ গাছের বিভিন্ন জাতের কথা বলেছেন, ঠিক আছে, যেমন বনি প্রিন্স, এনাহার্ট প্রিন্স, আরও অনেক জাতের কথা বলেছেন, এগুলো না বলি। তবে একটা মাখনের একটা জাতের কথা বলেছেন, ওইটার কথা বলি, কারণ ওইটার নাম হচ্ছে পিস। এটা হচ্ছে কি, মাখনের মতো রঙের পিস, অর্থাৎ কি, পিস অর্থ কি, পিস অর্থ শান্তি। উনি বলছেন যে ওনার যে পিস, যে গোলাপের যে জাতটা যেটার নাম পিস, সেটাতে একটা কলি আসছে, কিন্তু সারা দেশ থেকে পিস উদ্যান, সারা দেশে পিস নেই, মানে কি সারা দেশে শান্তি নেই। কেন শান্তি নেই তো বুঝতেই পারছি। এটা কত সালের ঘটনা? 1971 সাল। কত তারিখ এটা? 10ই মে।
এবার আসো 12ই মে। 12ই মে কি বলছে? 12 মে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে যে জামির স্কুল খুলেছে 2 দিন হলো। সরকার এখন জোর করে স্কুল খোলার ব্যবস্থা করছে, কারণ সরকার চাচ্ছিল তখন কি, সরকার চাচ্ছিল দেশের অবস্থা স্বাভাবিক এটা দেখানোর জন্য, ঠিক আছে। কিন্তু জামি স্কুলে যাচ্ছে না, বাসায় পড়াশোনা করছে, ঠিক আছে। কারণ স্কুলে যাওয়াটা কি নিরাপদ না। এখানে একটা কথা বলেছেন, দেশবাসীর উপর হানাদার পাকিস্তানি জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম রোলার। এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বই খাতা বগলে স্কুলে যাওয়া। কিন্তু জামি বাড়িতে বসে পড়াশোনা করছে। আচ্ছা, জামিকে আচ্ছা এখানে কয়েকটা নাম লিখি, নাহলে তোমাদের একটু অসুবিধা হবে। নামগুলো থাকে লেখা থাকে। রুমি, শাফি ইমাম রুমি। রুমি হচ্ছে লেখিকার বড় ছেলে, লেখিকার বড় ছেলে। তারপর হচ্ছে জামি, জামি হচ্ছে লেখিকার ছোট ছেলে, লেখিকার ছোট ছেলে। তারপর একটা নাম আসবে শরীফ, শরীফ হচ্ছে লেখিকার স্বামী, লেখিকার স্বামী। নামগুলো বারবার আসবে। তো জামি 10ম শ্রেণীতে যেহেতু পড়ে, সে বাড়িতে বসে পড়াশোনা করছে, বাড়িতে বন্ধু বান্ধব মিলে পড়াশোনা করছে। হ্যাঁ, লেখিকা বলছিল একসাথে বন্ধু বান্ধব মিলে পড়াশোনা করলে ভালো, তাহলে ঘরের মধ্যে যে অবরুদ্ধ অবস্থায় পাচ্ছে না, একটা বন্দি অবস্থায়, তাহলে মন ভালো থাকবে পড়াশোনা করে। আর জামি যেহেতু 10ম শ্রেণীর ছাত্র, তাকে তো পড়াশোনা করতেই হবে। তাহলে উনি এসএসসি পরীক্ষা দিবে কত সালে? তখন তো ম্যাট্রিক হতো 72 সালে। 72 সালে পরীক্ষা কিন্তু হয়েছে। 71 সালে পরীক্ষাটা হয় নাই, তবে 71 সালের পরীক্ষাটাও 72 সালে হয়েছে। 1972 সালে এসএসসি পরীক্ষা দুটো হয়েছে। 71 সালেরটাও 72 সালে হয়েছে, 72 সালেরটাও 72 সালে হয়েছে। 71 সালেরটা প্রথম দিকে হয়েছে 72 সালে, আর 72 সালেরটা শেষের দিকে হয়েছে। এরপরে চলে আসছে 17ই মে। বারগুলো আছে, বারগুলো নিয়ে লিখছি না, ঠিক আছে। 17ই মে মূল বইটা আমি নিজেও মনে করেছি বইটা পড়তে আমার অত ভালো লাগবে, কারণ এটা কোনো কি গল্প না উপন্যাস না, কিন্তু বইটা পড়তে কিন্তু অনেক ভালো লেগেছিল আমার। তোমরাও পারলে পড়ে নিও, অনেক ভালো লাগবে। এখানে কোনো বানোয়াট গল্প নাই, সব কোনো কাল্পনিক গল্প নেই, সব বাস্তব, তাই না? কিন্তু বাস্তব অনেক সময় গল্প উপন্যাসকেও হার মানায়, সেটা দেখবে তোমরা। এখন আরও বিভিন্ন রকমের কাহিনী আছে এখানে। 17ই মে এটা গুরুত্বপূর্ণ। 17ই মে দেখা যাচ্ছে রেডিও টিভির যত বিখ্যাত এবং পদস্থ ব্যক্তি আছে তাদেরকে জোর করে প্রোগ্রাম তো অনেক আগে থেকেই করাচ্ছে পাকিস্তানিরা। দেখা যাচ্ছে অনেক ওই সময় অনেক শিল্পীরা কিন্তু বিদেশে চলে গিয়েছিল, ইন্ডিয়ায় না ইন্ডিয়ায় বা বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছিল, কারণ যারা ছিল তাদেরকে জোর করে ধরে অস্ত্রের মুখে বিভিন্ন রকমের প্রোগ্রাম করাতে বাধ্য করতো। তো বুঝতেই পারছো প্রোগ্রামগুলো কেমন হবে। হ্যাঁ, মনে করো কোনো শিল্পী গান করছে, গানগুলো নিশ্চয়ই বাংলাদেশের গান হবে না, গানগুলোর মধ্যে থাকবে পশ্চিম পাকিস্তান বা পাকিস্তানের প্রতি এক ধরনের ভালোবাসা, এই টাইপের থাকবে। নাটক হলেও কেমন নাটক থাকবে, নাটকের মধ্যে এখানে যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে খুব খারাপ হিসেবে দেখাবে, বিজয়ী হিসেবে দেখাবে, এই টাইপের তো অনুষ্ঠান করাবে। এখন কোনো শিল্পী করেছেন কারণ বাধ্য, না হলে তো মেরে ফেলবে, আর ওরা মারলে তো অনেক অত্যাচার করে মারে। আবার কেউ যারা মানেনি তাদেরকে মেরে ফেলেছে, বলছে এটা করেও তাদের এখানে এটা করেও তাদের সুবিধা হচ্ছে না, এটা করেও তারা খুশি না। এখানে কর্তা বলতে কাদের বোঝাচ্ছে? কর্তা বলতে পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বলছে। রেডিও টিভিতে বিখ্যাত পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করিও কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধহয়। এখন কি করছে? এখন বুদ্ধিজীবী শিল্পী সবাইকে ধরে খবরের কাগজে বিবৃতি দেওয়াচ্ছে। বিবৃতি বলছে তো লেখাগুলো তো আসলে তারাই লিখে দেয়, ওখানে সিগনেচার নিচ্ছে আর কি যোগ করে। তো এখানে লেখিকা বলছেন যে কেউ হয়তো নিজের ইচ্ছায় দিয়েছেন, কিন্তু বেশিরভাগই অস্ত্রের মুখে দিয়েছেন। সেটা লেখাগুলো পড়লেই বোঝা যায়। সকালবেলা যখন তারা লেখাগুলো পড়বে এবং তাদের সিগনেচার থাকবে, তারা নিজেরাই বলবে যে পৃথিবীর কি ধরনের দ্বিধা ঢুকে যায় আমি পৃথিবীর ভিতরে। হচ্ছে এরকম
নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি স্বয়ং গোয়েবলসও লিখতে পারবেন কিনা সন্দেহ। গোয়েবলসকে এখানে তোমাদের টিকার মধ্যে আছে, দেখে নিন। এই পূর্ব বাংলার কোন প্রতিবাদক বিবৃতিটি তৈরি করেছেন জানতে বড় ইচ্ছে হয়। যেহেতু বাংলায় লেখা, কে তৈরি করেছেন সেটা জানতে ইচ্ছা হয়। এরপরে চলে এসছে 25শে মে। 25শে মে দেখা যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। বেশ শান শওকতের সাথে পালিত হচ্ছে ঢাকায়, এমনকি ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত একটা অনুষ্ঠান করছে। তোমরা হয়তো বা জানো যে পাকিস্তানি শাসক গোষ্ঠী চাচ্ছিল যে কোনোভাবে রবীন্দ্রনাথকে বাদ দিতে, সেই জন্যই নজরুলকে একটু বেশি পাত্তা দিত। আর ওই সময় কাজী নজরুল ইসলাম বেঁচেও ছিলেন, এমনকি ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত একটা অনুষ্ঠান করছে। ইসলামিক ফাউন্ডেশন তো আসলে জন্মদিন এতটা পছন্দ করে না, তাই না, না জায়েজ মনে করে, তারা পর্যন্ত এটা বেশ একটা অনুষ্ঠান করছে। সন্ধ্যার পর টিভির সামনে বসেছিলাম, জামি সিঁড়ির মাথা থেকে মুখ বাড়িয়ে বুক ডাকলো, মা শিগগির এসো, নতুন প্রোগ্রাম। আচ্ছা, কোথায় প্রোগ্রাম হচ্ছে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম নিশ্চয়ই শুনেছ, তাই না? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তোমরা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়, এটা নিশ্চয়ই শুনেছ তোমরা, তাই না? তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একটা সংবাদ পাঠ হচ্ছে। তো জামি ডাকছে, জামিকে লেখিকা ছোট ছেলে, বড় ছেলে তো যুদ্ধে চলে গেছে। তো গলাটা চেনা চেনা লাগছে, ঠিক চিনতে পারছেন না উনি। এখানে নামটা দিয়েছে, বলেছে যে সালে আহমদ। তবে সালে আহমদ নামটা কখনো শুনেছে বলে ওনার মনে হচ্ছে না, কিন্তু গলাটা খুবই চেনা লাগছে, তখন চিনতে পারছিলেন না। বলছে এ ঢাকারই লোক, এ ঢাকাতেই এই গলা শুনেছি, হয় নাটক না হয় আবৃত্তি। ঠিক চিনতে পারছে না, কারণ তখন কি অবশ্যই ছদ্মনাম ব্যবহার করেছে, বুঝতেই পারছে। ছদ্মনাম ব্যবহার না করলে অসুবিধা হতে পারে। যদিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তখন কিন্তু ভারত থেকে সম্প্রচারিত হচ্ছিল। তোমরা জানো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এখানে কোথায় ছিল? স্বাধীনতার ঘোষণা কোথা থেকে পাঠ করা হয়? কালুরঘাট, চট্টগ্রাম, তাই না? আসলে প্রথমে এখানে চট্টগ্রামের, এখানে আমাদের কাছে বাদামতলী বেতার কেন্দ্রে শুরু হয়েছিল, কিন্তু যেহেতু এটা বাণিজ্যিক এলাকা, তারপর নিয়ে গেছে এটা কালুরঘাটে। কালুরঘাটে বেশি দিন করতে পারেনি। 30 মার্চ বোমা হামলা হয়েছিল, বিমান হামলা হয়েছিল। তো পরে ভারতের বিভিন্ন এলাকা থেকে এটা সম্প্রসারিত হচ্ছে। আচ্ছা, তো এই গলা সালে আহমদটা কে, এটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে? আজকের প্রোগ্রামও বেশ নতুনত্ব, কণ্ঠস্বর সবই নতুন শুনছি। একজন একটা কথিকা পড়লেন চরমপত্র, বেশ মজা লাগলো শুনতে। শুদ্ধ ভাষায় বলতে বলতে হঠাৎ শেষের দিকে একেবারে খাঁটি ঢাকাইয়া ভাষাতে দুটো লাইন বলে শেষ করলেন। ওই সময় চরমপত্রটা খুবই জনপ্রিয় ছিল। চরমপত্রটা যিনি পড়তেন ওনার নাম হচ্ছে M.R. আখতার মুকুল। খুব সুন্দর করে বলতেন ঢাকাইয়া ভাষায়, মজা করে বলতেন। অদ্ভুত তো, এখানে তো আলটিমেটামের মতো কিছু বোঝা গেল না। তো উনি ওখানে এমনভাবে বলতেন যাতে মুক্তিযোদ্ধারা উৎসাহিত হয়, মুক্তিযোদ্ধাদেরকে খুবই সাহসী বীর হিসাবে উপস্থাপন করতেন। আর পাকিস্তানি শাসকদের বা পাকিস্তানি সৈন্যদের কী দুর্দশা সেটাকে খুব মজা করে বর্ণনা করতেন। শরীফ বলল, ওই যে বললো না, একবার যখন এ দেশের কাদায় পা ডুবিয়েছে আর রক্ষে নেই, গাজরিয়া মায়ের চোটে মরে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে, এটা আলটিমেটাম। কি জানি, আমি জানতে চাইলো গাজরিয়া মায়ের কি জিনিস। রুমি বলল, জানি না, আমার ঢাকাইয়া বন্ধু কাউকে জিজ্ঞেস করে নিব। আচ্ছা, এখানে রুমি আছে। রুমি মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে রুমি একা আসতো, মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে আসতো, মাঝে মাঝে অন্য মুক্তিযোদ্ধারাও আসতো, ঠিক আছে? জাহানারা ইমাম আমাদের খাওয়াতেন। আমরা শেষের দিকে দেখবো যে উনি স্টোর রুমে সব খাবার মজুত করে রেখেছিলেন, যাতে যখনই যে আসে, যে মুক্তিযোদ্ধা আসে, রুমি আসুক বা রুমির বন্ধু আসুক বা সহযোদ্ধা আসুক, তাদেরকে যাতে উনি ভালো মতো খাওয়াতে পারেন। কারণ যুদ্ধের সময় চাইলেই তো খাবার দাবার বাইরে থেকে কেনা যায় না। আচ্ছা,
গাজনিয়া মায়ের হচ্ছে গাজর গজার কাঠ দিয়ে, গজার কাঠ খুব শক্ত, এটা দিয়ে মাইতে আর কি, ঠিক আছে। চরমপত্র এটা আসলে বলে বোঝানো সম্ভব না, এটা শুনতে হবে। ক্লাসে আমি শুনিয়েছিলাম অডিওটা, আমি 2 লাইন বলি। কি বলারে বাঘা খাইবে শেষ, তো একটুকুই বলতে পারবো, ঢাকাই ভাষা আর বলতে পারবো না। তো মেয়েরা শেষ কথাটা খুব পছন্দ করেছিল, টিচার আরেকটু শোনান শেষ, আর উনি কেমন করে যেন কথা বলতেন এটা শুনতে পছন্দ করেছেন। এটা আসলে না শুনলে বোঝানো সম্ভব না। তো এখানে দেখা যাচ্ছে যে মুক্তিফৌজের গেরিলা তৎপরতাটা শুরু হয়ে গেছে, ঢাকার বিভিন্ন জায়গায় গ্রেনেড ফুটছে, ঠিক আছে। আগে যেটা হয়েছিল বর্ডারের কাছে আক্রমণ করছিল, এখন দেখা গেছে ঢাকাতেও আক্রমণ শুরু করেছে মুক্তিযোদ্ধারা, তাই না। শেষের কয়েকটা লাইন বলি জাহানারা ইমামের। মুক্তিফৌজ কথাটা এত ভারী যে এরকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তিফৌজ শব্দটা শুনলেও কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। আবার এই অবিশ্বাসের ভিতর থেকে একটা আশা, একটা ভরসার ভাব ধীরে ধীরে মনের কোণে জেগে উঠতে থাকে। এরপরে আমরা যে দিনের ঘটনাটা বলবো এটা হচ্ছে 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর এটা আমি পড়ি, খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা। একটা কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে গত 2-3 ধরে শরীফ আর আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। শরীফ লেখিকা স্বামী অর্থাৎ রুমির বাবা, রুমি জানির বাবা। কি কঠিন বিষয়? রুমিকে কি করে বের করে আনা যায় তা নিয়ে শরীফের বন্ধু বান্ধব নানা রকম চিন্তাভাবনা করছে। তাহলে বোঝা যাচ্ছে এর মধ্যে রুমি বন্দী হয়ে গেছে, গ্রেপ্তার হয়ে গেছে, এগুলো তো এখানে নাই। এগুলো জানতে হলে মুখ বই করতে হবে। আমি একটু বলি, উনি গ্রেপ্তার হয়েছেন 29শে মে। ওনাকেও নিয়ে গেছে, ওনার বাবা ভাইকেও ধরে নিয়ে গেছে। তবে 30শে মে ওনার বাবা আর ভাইকে ছেড়ে দিয়েছিল, যদিও অত্যাচার করেছিল, ছেড়ে দিয়েছিল, কিন্তু রুমিকে আর ছাড়েনি, ঠিক আছে। 30 তারিখ ওনার বাবা ভাইয়ের সাথে রুমির দেখা হয়েছে, এরপর আর রুমির সাথে তাদের দেখা হয়নি। রুমি আসলে মারা গেছে এটা ওনার মা অনেকদিন ধরে বিশ্বাসও করেনি, কারণ রুমির লাশ পায়নি। ঠিক কখন মারা গেছে, কয় তারিখ মারা গেছে এটা ঠিক বলা যায় না। তারপর একটা ধারণা করা হয়, এটা কত তারিখ আমি বলবো পরে। আপাতত আমরা কি করছি, আমরা করছি 5ই সেপ্টেম্বরের কথা। কঠিন বিষয় কি? কঠিন বিষয় হচ্ছে রুমিকে কি করে বের করে আনা হবে। এর মধ্যে বাঁকা আর ফকিরের মত হলো, বাঁকা আর ফকির হচ্ছে শরীফের বন্ধু। যে কোনো প্রকারে রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে। বাঁকা আর ফকির মনে করছে শরীফকে দিয়ে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে একটা মার্সি পিটিশন করিয়ে তদবির করলে রুমি হয়তো ছাড়া পেয়ে যেতে পারে। মার্সি পিটিশনটা কি? মার্সি পিটিশন হচ্ছে সরকারের কাছে ক্ষমা চাওয়া আর কি। ইয়াহিয়া খান, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 5ই সেপ্টেম্বরে আসলে একটা ঘোষণা দিয়েছিলেন, একটা যারা মুক্তিযোদ্ধা তাদেরকে একটা সাধারণ ক্ষমার একটা ঘোষণা দিয়েছিলেন। তারা যদি নিজেদের ভুল স্বীকার করে, তারা যদি ক্ষমা চায়, তাহলে ক্ষমা করে দেওয়া হবে, এই টাইপের একটা ঘোষণা ছিল। তো ওর বাবা এবং বাবার বন্ধু বান্ধবরা মিলে আলোচনা করছিল। বাবা না, বিশেষ করে বাবার বন্ধু বান্ধবরা বাবাকে বোঝাচ্ছিল যে এই মার্সি পিটিশনটা করিয়ে নিলে রুমিকে হয়তোবা ছেড়ে দেওয়া যেতে পারে, ছেড়ে দিবে হয়তোবা। রুমির শোকে প্রথম চোটে তাই করা হোক বলেছিলাম। জাহানারা ইমাম বলেছে, প্রথম হচ্ছে হ্যাঁ তাই করো, কিন্তু শরীফ রাজি হতে পারছে না। শরীফকে রুমির বাবা রাজি হতে পারছে না। কেন রাজি হতে পারছে না কি মনে হয় তোমাদের? যে সামরিক জান্তার বিরুদ্ধে রুমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, সেই সরকারের কাছে মার্সি পিটিশন করলে রুমি সেটা মোটেও পছন্দ করবে না। রুমি পছন্দ করবে সেটা? রুমি কি যুদ্ধে এই জন্য গিয়েছিল, ওদের কাছে ক্ষমা চাওয়ার জন্য? তাহলে যুদ্ধে না গেলে হতো, তারা তো ধরা পড়তো না। তাহলে রুমি আমাদের কোনোদিন ক্ষমা করতে পারবে না, রুমি কোনোদিন ক্ষমাও করতে পারবে না, রুমি এটা পছন্দও করবে না। রুমি কিন্তু অনেক শক্ত ছিল একটা, রুমি সম্পর্কে আরো পরে বলবো। বাঁকা ফকির অনেকভাবে শরীফকে বুঝিয়েছেন, ছেলের প্রাণটা আগে, বলে দেশ হচ্ছে আগে, ছেলের মান সম্মান এগুলো হচ্ছে তো আগে, ছেলের প্রাণ, ছেলে বাঁচলে তো দেশও বাঁচবে। আর রুমি তো অনেক মেধাবী, রুমি এখানে বুয়েটে ভর্তি হয়েছিল, রুমি আমেরিকার IIT-তে চান্স পেয়েছে। রুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেও পড়াশোনা করছিল, ক্লাস চালিয়ে যাচ্ছিল, যেহেতু বুয়েটের তখন তো বুয়েট পড়তো না, ইঞ্জিনিয়ারিং কলেজ পড়তো, ক্লাস শুরু হতে দেরি হচ্ছিল, মাঝখানে অর্থনীতিতে ক্লাস করছিল। এছাড়া আমেরিকার IIT-তে চান্স পেয়েছিল, সেখানেও সেপ্টেম্বর থেকে ক্লাস হওয়ার কথা ছিল।
তো রুমি তো অনেক মেধাবী একটা ছেলে, বলছে রুমি বাচ্চা তো দেশও বাঁচবে, রুমি না হলে তো রুমিকে ওরা ছাড়বে না, রুমিকে মেরে ফেলবে। কিন্তু শরীফ কিছুতে মত দিতে পারছে না। খুনি সরকারের কাছে রুমির প্রাণ ভিক্ষার চেয়ে দয়া ভিক্ষা করা মানেই রুমির আদর্শকে অপমান করা। বলছে এটা তো রুমির আদর্শকে অপমান করা হবে এই খুনি সরকারের কাছে যদি প্রাণ ভিক্ষা চায়। রুমির উঁচু মাথা হেড করা। গত 2 রাত শরীফ ঘুমায়নি। আমি একবার বলেছে তোমার কথাই ঠিক, ওই খুনি সরকারের কাছে মার্সি পিটিশন করা যাবে না। আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলেছি না মার্সি পিটিশন করা। এখন উনি তো মা, উনি একবার মনে করছে যে না ছেলের প্রাণ আগে, মান সম্মান দেশ সব পরে, ঠিক আছে। আবার মনে করছে না স্বামীর কথাই ঠিক, মার্সি পিটিশন করলে এটা তো অপমান, এটা তো ছেলের অপমান। এভাবে দ্বিধাদ্বন্দ্বে কেটেছে 2 দিন 2 রাত। শেষ পর্যন্ত শরীফ সিদ্ধান্ত নিয়েছে না মার্সি পিটিশন সে করবে না। চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি। রুমিকে অন্যভাবে বের করে আনার যত রকম চেষ্টা আছে সব করা হবে, কিন্তু মার্সি পিটিশন করে না। আসলে সব রকম চেষ্টা করেছে, যে যেখানে বলেছে যা বলেছে, ঠিক আছে। অনেকে কিন্তু অনেক ঘুরিয়েছে, মিথ্যা কথা বলেছে, অনেক পীর ফকির অনেকের কাছে গেছে, অনেক ভণ্ডপীরের কাছেও গেছে, যা বলেছে সেখানে গেছে, কিন্তু পায়নি। আসলে রুমিকে মেরে ফেলেছে। রুমিকে সম্ভবত আমরা 5 সেপ্টেম্বরের ঘটনা বলছি না, রুমিকে সম্ভবত 4 সেপ্টেম্বর মেরে ফেলা হয়েছে। এটা কীভাবে বুঝলো? কারণ 5 সেপ্টেম্বর ইয়াহিয়া খান যে একটা ঘোষণা দিয়েছিল সাধারণ ক্ষমা, যে ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া হবে, এটা অনেকে আবার পছন্দ করেনি। পাকিস্তানি সামরিক বাহিনী অনেক কর্মকর্তা পছন্দ করেনি, সেজন্য ঘোষণা দেওয়ার আগেই 4 সেপ্টেম্বর অনেক বন্দীকে হত্যা করে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে রুমিকেও 4 সেপ্টেম্বর হত্যা করা হয়েছে। যদিও ওনার মা এটা বিশ্বাস করেনি, অনেকদিন বিশ্বাস করেনি, অনেক বছর বিশ্বাস করেনি। এবং বইটা যখন প্রকাশিত হয়েছে এই 86 সালে 71 দিনগুলি, মোটামুটি তখনই উনি মেনে নিয়েছেন যে ওনার ছেলে মারা গেছে, বইটা প্রকাশের মধ্যে দিয়ে মেনে নিয়েছে। আর রুমিকে অনেক অত্যাচার করা হয়েছিল, এটা ওনার একটা বন্ধুর কাছ থেকে জানা গেছে। বন্ধুদের নাম হচ্ছে, বন্ধু মানে সহযোদ্ধা, সহযোদ্ধার নাম হচ্ছে মাসুদ সাদেক। তার কাছ থেকে জানা গেছে যে অনেক অত্যাচার করেছিল তাকে খবর জানার জন্য, কিন্তু রুমি কিছুতে বলেনি। ওনার বাবা ভাইয়ের সাথে যখন 30 তারিখ দেখা হয়েছিল, ওনার বাবা ভাইকে বলছে তোমরা কিছু বলবো না, তোমার বলো যে রুমি কী করছে আমি জানি না। সব দোষ নিজের কানে নিতে চেয়েছে, কিন্তু কারো নাম প্রকাশ করেনি। এমনকি রুমি যখন যুদ্ধ থেকে মাঝে মাঝে এখানে বিশ্রাম নেওয়ার জন্য আসতো, ওনার মাও তো অনেক সাহায্য করেছে মুক্তিযুদ্ধতে, ওনার বাবাও অনেক সাহায্য করেছে, কিন্তু মার সামনে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কিন্তু করতো না। এমনি অন্য আলোচনা করতো, কিন্তু গুরুত্বপূর্ণ খবরের আলোচনাগুলো করতো না। অনেক সময় ওনার মা শুনতে চাইতো, উনি বলতো না। মা একটু রাগ করতো যে আমি এত কাজ করছি মুক্তিযোদ্ধাদের জন্য, সে আমাকে বলতে চায় না। আসলে রুমি বলতে চাচ্ছে যদি তোমাকে ধরে নিয়ে অত্যাচার করে তখন তুমি সব কিছু বলে দিবে, তাই না? তুমি তো সেটা সহ্য করতে পারবে না, তার চেয়ে তুমি না জানাই ভালো। আরেকটা ঘটনা বলি, এটা তোমরা পছন্দ করবে। এই যে রুমি মাঝে মাঝে আসতো, ঠিক আছে, তো একদিন জাহানারা ইমাম দেখেন যে ওই ছেলে মাঝে মাঝে আসে তো অল্প সময়ের জন্য, এসে একটু খাওয়া দাওয়া করে, একটু রেস্ট নেয়। দেখেন ছেলে মাঝে মাঝে সময় ওই বাগানে চলে যায়। জাহানারা ইমামের বাগানের কথা তো শুনেছ, বাগানে চলে যায়। তো একদিন দেখলো যে বাগানে যে সিগারেট খাচ্ছে, তো উনি তো রেগে আগুন, এই ছেলে সিগারেট খাচ্ছে, এই ছেলে এত ভালো ছাত্র, এত ভালো ছেলে, সে এখানে সিগারেট খাচ্ছে। তখন সে মাকে বললো যে ওখানে যুদ্ধক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কাদা পানির মধ্যে, কাদা ময়লা পচা পানির মধ্যে ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, তখন মশার উৎপাত করে, দুর্গন্ধ, এসব থেকে বাঁচার জন্য সিগারেট খেত, ঠিক আছে। সিগারেটের ধোঁয়ায় হয়তো বা মশা টশা পালাতো, তো এই করতে করতে অভ্যাস হয়ে গেছে। তখন ওনার মা জাহানারা ইমাম বলছে ঠিক আছে তুই আমার সামনেই খা, কারণ মা মনে করছে অল্প সময়ের জন্য আসছে, এর মধ্যে যদি বাইরে চলে যায়, এটা এমনি সময় বলবে আমার সামনে খা, যুদ্ধে আসলে সব কিছুকে কী করে দেয়, ওলট পালট করে দেয়। আচ্ছা, এরপর আসছে 12ই অক্টোবর। বুঝতেই পারছো মাঝখানে অনেকদিন চলে গেছে। 12ই অক্টোবর। তোমরা পারলে মোর বইটা পড়ে নিও, ভালো লাগবে, আর অনেক ঘটনা জানতে পারবো, আমি সত্যিকার ঘটনা জানতে পারবো, এখানে কিছু বাংলার কোনো ঘটনা নেই।
শরীফ বলল, সেই যে মাসখানেক আগে কাগজে পড়েছিলাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কথা, আজ তার সম্বন্ধে আজ শুনে এলাম। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চিনো? নিশ্চয়ই চিনো মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠতা একজনই ছিল। কি শুনে এলে? কোথায় শুনলে? ডাক্তার রাব্বির কাছে। রাব্বি জানো তো আমাদের সুজার ভাস্তে, অর্থাৎ শরীফের একজন বন্ধু আছেন, ইঞ্জিনিয়ার বন্ধু, ওনার নাম হচ্ছে সুজা, তার ভাস্তে হচ্ছে ডক্টর ফজলে রাব্বি। শরীফ বলল, আজ ফকিরের অফিসে গেছিলাম, ওখানে রাব্বির সঙ্গে দেখা। ওর মুখেই শুনলাম মতিউর রহমানের ফ্যামিলি 29 সেপ্টেম্বর করাচি থেকে ঢাকা এসেছে। মতিউর রহমানের শ্বশুর গুলশানের এক বাড়িতে থাকে, সেখানে 30 তারিখে মতিউরের 40 হয়েছে। রাব্বি গিয়েছিল 40। মিসেস মতিউর রহমান নাকি বাংলা বিভাগের মনিরুজ্জামানের শালী। আমাদের স্যার মনিরুজ্জামান, অর্থাৎ মনিরুজ্জামানকে উনি চিনেন, কারণ উনি তো বাংলা বিভাগ থেকে MA পাস করেছিলেন, লেখিকা, তো ওনার শিক্ষক ছিলেন। এছাড়া মনিরুজ্জামান সম্পর্কে আমি বলবো একটু পরে। মনিরুজ্জামান কিন্তু বিখ্যাত কবি, সাহিত্যিক, ভাষা বিজ্ঞানী। তার বোন, তার মানে ডলির বোন। দাঁড়াও, এই বোনকে তো আমি দেখেছি ডলিদের বাসায়। মিলিয়ে না? মিলি তাহলে কার নাম? মিলি হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট অথবা বীরশ্রেষ্ঠ রহমানের স্ত্রী। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, মতিউর রহমান, ওনার স্ত্রীর নাম হচ্ছে মিলি। একজনকে বলছিল মনিরুজ্জামান। এটা কেন লিখছি আমি? মনিরুজ্জামান নবম দশম শ্রেণীর বইতে, তোমাদের আগে সংস্করণের যে বইটা ছিল, এটা তো 2012 সাল থেকে এর আগে 11 সাল পর্যন্ত যে বইটা ছিল, ওই বইতে ওনার কবিতা ছিল। কবিতাটার নাম হচ্ছে শহীদ স্মরণ। কবিতাটার প্রথম লাইন হচ্ছে, আমি কবিতায় আর কি লিখব, যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। ওই কবিতায় মতিউর রহমানের কথা ছিল। আমি একটু বলি, আমি কবিতায় নতুন আর কি বলব, যখন মতিউর করাচির খাঁচা ছিঁড়ে ছুটে গেল মহাশূন্যে T-33 বিমানের দুর্দম পাখায়, তার স্বপ্নের স্বাধীন স্বদেশ মনে করে ফেলে তার মাহিন তুহিন মিলি সর্বস্ব সম্ভব। তাহলে এখানে ওনার স্ত্রী মিলির কথাও আছে, আর মাহিন তুহিন ওনার বাচ্চাদের নাম। ডলির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। ডলি, মনিরুজ্জামান স্যার, ওদের কোনো খোঁজই জানি না। দুটো বাচ্চা নিয়ে কোথায় যে ভেসে বেড়াচ্ছে কে জানে। ওপারেও জানি না। গেলে ওপারে মানে কোথায়? ভারতে। গেলে বেতারে নিশ্চয়ই গলা শুনতে পেতাম। স্বাধীন বাংলা বেতারে বহু পরিচিত জনের গলা শুনি। তারা ছদ্মনাম ব্যবহার করে, কিন্তু গলা শুনে চিনতে পারি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে একটু আগে বলেছিলাম, আর একটু বলি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে বলা হয় মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র, এবং ওখানে যারা শিল্পী ছিলেন ওনাদের বলা হয় যে কণ্ঠযোদ্ধা, কারণ তারা তাদের কণ্ঠ দিয়ে দেশের জন্য অনেক কাজ করেছেন, মুক্তিযোদ্ধাদের অনেক অনুপ্রেরণা দিয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে গানগুলো প্রচার হতো সেগুলো শুনে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করার জন্য অনুপ্রেরণা পেয়েছে। মুক্তিযোদ্ধারা তো অনেক দিন ধরে তাদের পরিবার থেকে দূরে থাকতো না, অনেক কষ্ট করতো না। গানগুলো শুনে তাদের কী হতো? ভালো লাগতো, তারা যুদ্ধ করার প্রেরণা পেত, আর গানগুলো ওভাবে লিখত। এছাড়া অনেক খবরও এখানে প্রচার হতো, যেগুলো পাকিস্তান টেলিভিশনে বা রেডিওতে প্রচার হতো। ওখানে কী প্রচার হতো? ওখানে তো দেখানো হতো দেশে কোনো যুদ্ধ নাই, কিছু নাই, একবারে শান্তি আর শান্তি। সুতরাং আসল কাহিনী জানা যেত, এখান থেকে খবর পাওয়া যেত। এছাড়া আরও অনেকভাবে সাহায্য করতো। ওখানে কিন্তু সংকেত দেওয়া হতো, বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং যারা যুদ্ধ পরিচালনা করে তাদের জন্য বিভিন্ন সংকেত প্রচার করা হতো। সংকেতগুলো সাধারণ মানুষ বুঝতো না, তারা বুঝতো ঠিক কোন গানটা এখন প্রচার করলে কী কাজ করতে হবে। সাংকেতিক একটা ভাষা ছিল তাদের মধ্যে। আচ্ছা, প্রথম যেদিন স্বাধীন বাংলা বেতারে সালেহ আহমদের কণ্ঠ শুনি, খুব চেনা চেনা লাগছিল। দুদিন পরে চিনেছিলাম ওই কণ্ঠ কার। একটু আমরা পড়েছিলাম না সালেহ আহমদ, কখন 25শে মেয়ের ঘটনায় পড়েছিলাম না সালেহ আহমদ। উনি হচ্ছে
হাসান ইমাম। হাসান ইমাম তোমরা চিনো কিনা আমি জানি না ঠিক, তবে ছবি দেখলে চিনতে, উনি অভিনেতা, ঠিক আছে। ওনার স্ত্রী অভিনেতা লাইলা হাসান। আসলে 80 এবং 90 দশকে যারা টিভি দেখতো, তখন তো বিটিভি ছিল, তারা সবাই চিনত, এক নামেই চিনত, ঠিক আছে। তোমাদের বড়দের জিজ্ঞেস করতে পারো যদি ওই সময় টেলিভিশন দেখে থাকে, নাম বললে চিনতে। তোমরা আসলে ছবি দেখলে চিনতে, কারণ শুধু যে 80-90 দশকে অভিনয় করেছেন তা না, কয়েক বছর আগেও করেছেন, চলচ্চিত্রও করেছেন। ছবি দেখলে তোমরা চিনতে, বড়দের বলো তোমাকে চেনাই দেবে। তাহলে আমরা 25শে মে যে সালেহ আহমদের কথা শুনি, জাহানারা ইমাম বলছিলেন না, গলাটা খুবই চেনা চেনা, কিন্তু চিনতে পারছি না ঠিক। উনি হচ্ছেন হাসান ইমাম। ইংরেজি খবর ও ভাষ্য প্রচার করে যারা, সেই আবু মোহাম্মদ আলী ও আহমেদ চৌধুরী হলো আলী জাকের আর আলমগীর কবির। আলমগীর কবির একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। আলী জাকেরের কথা লিখি। আলী জাকেরকেও তোমরা ছবি দেখলে চিনবে। আলী জাকের ওনার স্ত্রীও অভিনয় করতেন, এখনও করেন, সারা জাকের। আমাদের ছেলে এখন করেন ইংলিশ জাকের। আসলে ওনার তো 80-90 দশকে এত কথা বলা লাগতো না, আলী জাকের বলে সবাই চিনতেন। হুমায়ুন আহমেদের নাটকগুলি বেশিরভাগ মামা হতেন। এখন তো নাটক হচ্ছে, বড়দেরকে বলো আলী জাকেরকে, কেউ কেউ হয়তো চিনেছ। গায়কদের গলা তো সহজেই চেনা যায়। রথীন্দ্রনাথ রায়, আব্দুল জব্বার নাম নিশ্চয়ই শুনেছ, অজিত রায়, ইন্দ্রমোহন রাজবংশী, হরলাল রায়। কোথেকায় সৈয়দ আলী হাসান। সৈয়দ আলী হাসান তো ছিল কবি, তোমাদের বিভিন্ন ক্লাসে তো থাকে, সৈয়দ আলী হাসানের কবিতা তো থাকে। কামরুল হাসান তো নিশ্চয়ই ছিল আমাদের জাতীয় পতাকার ডিজাইনার, তোমাদের ক্লাস 8-এ আমাদের লোকশিল্প ছিল ওনার লেখা, তাই না। ফয়েজ আহমদ, প্রায় সকলের গলা শুনে বুঝতে পারি। নাটকে রাজু আহমদ, মাধুরী চট্টোপাধ্যায়, এদের সবার গলায় এক লহমায় বুঝে যায়। এবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে আরেকটা কথা বলি। একটু আগে বলেছি না যে অনেক অনুপ্রেরণা দিয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আচ্ছা, 7ম শ্রেণীতে ক্লাস 7-এ এই অক্ষরে পড়েছিল না, ওখানে একটা কথা ছিল না, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। এবার আসো, এতক্ষণ আমি বার্তা লিখিনি, এবার বার্তা লিখি, কারণ পরীক্ষায় প্রায় সময় আসে। 16 ডিসেম্বর 1971 সালে 16 ডিসেম্বর কী বার ছিল? বৃহস্পতিবার ছিল। 16 ডিসেম্বর কি দেখতে পাচ্ছি আমরা? আজ সকাল 9টা পর্যন্ত যে আকাশ যুদ্ধ বিরতির কথা ছিল সেটা বিকেলে 3টে পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুর থেকে সারা শহরে ভীষণ চাঞ্চল্য, উত্তেজনা। পাকিস্তান আর্মি নাকি সারেন্ডার করবে বিকেলে। সারেন্ডার এখনো করেনি, মানুষজন বুঝে গেছে, তাই না, যে কি আমরা স্বাধীন হতে চলেছি। সকাল থেকে কলিম, হুদা, লুলু যারাই এলো সবার মুখে এক কথা, দলে দলে লোক জয় বাংলা ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়েছে কার্ফিউ উপেক্ষা করে। পাকিস্তানি সেনারা, বিহারিরা সবাই কোথায় কী করছে, এখন সবাই পালাচ্ছে। পালাতে পালাতে পথে ঘাটে এলো বেতারি গুলি করে বহু বাঙালিকে খুন জখম করে যাচ্ছে। পালাতে পালাতে অবশ্য গুলি টুলিও করছে, মেরেও যাচ্ছে। মঞ্জুর এলেন তার 2 মেয়েকে নিয়ে গাড়ির ভিতরে বাংলাদেশের পতাকা বিছিয়ে, তিনিও ওই একই কথাই বললেন। আচ্ছা, এগুলি পড়ে নিও, আমি আর সামনে যাচ্ছি, ঠিক আছে। মঞ্জুর যাবার সময় পতাকাটা আমাকে দিয়ে গেলেন, বলেন আজ যদি সারেন্ডার হয় কাল সকালে এসে পতাকাটা তুলব। এরপরে দেখছি আজ শরীফের কুলখানি। শরীফকে লেখিকার স্বামী, কুলখানি অর্থাৎ উনি মারা গেছেন, এটা আমাদের এখানে নেই, তাই না। কীভাবে মারা গেছে এটা জানার জন্য তো আমাদের মূল বইটা পড়তে হবে। তাহলে একদিকে দেখো এই যে বিজয়ের আনন্দ, সেই আনন্দটা কি জাহানারা ইমামের মধ্যে আছে? নাই, আমার ছেলেরও তো কোনো খোঁজ নাই। 30-এ কখন থেকে খোঁজ নাই, 30শে মে থেকে কোনো খোঁজ নাই, তাই না। 30শে মে না, 30শে আগস্ট থেকে, 30শে আগস্ট থেকে কোনো খোঁজ নাই। এরপরে ওনার এদিকে ওনার স্বামীও মারা গেছেন। তাহলে আজ কী বলছে? আজ শরীফের কুলখানি। আমার বাসায় যারা আছেন তারাই সকাল থেকে দোয়া দুরুদ কুল করছেন। পাড়ার সবাইকে বলা হয়েছে
মাগরিবে মিলাতে আসতে। একে খান, শানু, মঞ্জু, ফুকু সবাই বিকেল থেকে এসে কুল করছে, দোয়াদুল করছে সবাই। জেনারেল নিয়াজি 90,000 পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে আজ বিকেল 3টার সময়। যে তোমাদের ছবি দেখিয়েছিলাম জেনারেল নিয়াজি, আমির আবদুল্লাহ খান নিয়াজি। এটা প্রশ্ন আসে প্রায় সময় যে জেনারেল নিয়াজি কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে। যুদ্ধ তাহলে শেষ, তাহলে আর কাদের জন্য সব রসদ জমিয়ে রাখবো? উনি কিন্তু যে কোন রসদের কথা বলছেন, এই যে ওনার গেস্ট রুমে বা স্টোর রুমে যে বিভিন্ন খাবারগুলো জমিয়ে রেখেছিলেন না, বলছে তাহলে যুদ্ধ তো শেষ, আর কিছুর জন্য আর জমিয়ে রাখবো? আমি গেস্ট রুমের তালা খুলে চাল, চিনি, ঘি, গরম মশলা বের করলাম কুলখানি জর্দা রাখবার জন্য, সব বের করেছি, তার দরকার নেই। মা, লালু, অন্যান্য বাড়ির গৃহিণীরা সবাই মিলে জর্দা রাখতে বসলেন। রাতে রান্নার জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি এখান থেকে দিলাম। আগামীকাল সকালে নাস্তার জন্য ময়দা, ঘি, সুজি, চিনি, গরম মশলা এখান থেকে বের করে আনলাম। অর্থাৎ উনি যুদ্ধের জন্য যেগুলো জমিয়ে রেখেছে ওগুলো এখন সব বের করে দিচ্ছে, এগুলো আর কোনো দরকার নেই। আচ্ছা, ওনার যে বাড়িটার কথা আমরা আলোচনা করছিলাম, যে বাড়িতে ওনারা ছিল, ওই বাড়িটা বর্তমানে জাদুঘর, শহীদ জননী জানার এর স্মৃতি জাদুঘর। ওনার ছেলে যেটা জামির কথা বলা হয়েছে, ওনার পুরো নাম হচ্ছে সাইদ ইমাম জাম, উনি এখনো বেঁচে আছেন। উনি এই জাদুঘরটা করার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। তাহলে এটা তো ভালোভাবে পড়বে। আমি মাঝে মাঝে পড়িনি, কারণ একটু সংক্ষেপে করতে চেয়েছি। লেখক পরিচিতিটাও ভালোভাবে পড়বে। লেখক পরিচিতি আরও অনেক কথা বলার আছে, জানার এবং বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করেছেন। ওনার সম্পর্কে আরও কিছু যে তথ্য আছে এগুলো পড়ে নিবে, এটা ভালোভাবে পড়বে। মূল বইটা পারলে পড়বে, না পারলে তো কিছু করা নেই। সব তথ্য টিকাগুলো পড়বে, পাঠ পরিচিতি পড়বে। আশা করি আজকে মোটামুটি বুঝতে পেরেছ। আবার আরেকদিন দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ সবাই।